রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার এভারকেয়ারের সামনে ব্রিফিংয়ে ডক্টর জাহিদ বলেন, বেগম জিয়া চিকিৎসা ঠিকভাবে নিতে পারছেন। চিকিৎসকরা আশাবাদী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। সুষ্ঠু নির্বাচন হলেই গণতন্ত্রের পথ উত্তরণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় কার্যক্রমের দ্বিতীয় দিনে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তিনি কথা বলেন। সাংবাদিকদের গয়েশ্বর আরও বলেন, তারেক রহমানের আগমনের খবরে নেতাকর্মীরা উজ্জীবিত। হাদির উপরের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির নেতারা বলেন, হাদির উপরে হামলায় বোঝা যায় নির্বাচনকে কেন্দ্র করে চক্রান্ত চলছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে আজ দ্বিতীয় পর্যায়ে 100 জনের সাথে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারম্যান সাহেব বলেছেন যে এই নির্বাচনটা সর্বকালে একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে। এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া, আমাদের কি করণীয় আছে, আমরা কি করব, আচরণ কেমন হবে। নির্বাচন সুষ্ঠুভাবে যদি সম্পন্ন হয় তাহলে গণতন্ত্রে উত্তরণের পথ সৃষ্টি হবে, সূচনা হবে। কারণ দীর্ঘদিনের গণতন্ত্রহীন চর্চা রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় একদিনেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তা নয়। তারেক রহমান আসবে এই জন্য প্রস্তুতি লাগে না। সারা দেশের মানুষ মুখিয়ে আছে 5 তারিখ কবে, এই 25 তারিখ কবে আসবে এবং তারা ঢাকায় থাকবে। সারা দেশ থেকে মানুষ সৎ ইচ্ছায় চলে আসতেছে। আমি মনে করি দল থেকে সবকিছু খুব সুষ্ঠুভাবে অর্গানাইজ করছে সবকিছু। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীদের সাথে আজও মতবিনিময় হবে। বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকে প্রার্থীরা আসতে শুরু করেছে। তাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃতীয় দিন ব্যাপী আয়োজনের আজ দ্বিতীয় দিন। সেখানে আছেন সহকর্মী মাহেলা ইসলাম, আমরা যুক্ত হচ্ছে তার সাথে। মাহেলা, আমরা জানি সকাল থেকে প্রার্থীরা উপস্থিত আছেন এই কার্যালয়ে। এখন দুপুর 2টা বাজে। প্রার্থীদের উপস্থিতির কথা জানানোর পাশাপাশি এরই মধ্যে যাদের সাথে কথা বলেছেন তারেক রহমান, তিনি কি ধরনের দিক নির্দেশনা দিয়েছেন প্রার্থীদের প্রতি, সে বিষয়ে কোনো খবর পেয়েছেন কিনা? ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে সকাল থেকে এই দ্বিতীয় পর্যায়ের 100 আসন প্রার্থীর সাথে আসলে মতবিনিময় সভা শুরু হয়েছে। আজ বেলা 11টা থেকে শুরু হয়েছে এই বৈঠকটি আসলে চলবে দিনব্যাপী একদম বিকেল পর্যন্ত। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এখনো পর্যন্ত যুক্ত হয়নি এই বৈঠকে। তিনি 3টার পরে যুক্ত হওয়ার কথা রয়েছে তার। আর ইতিমধ্যে কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে আসলে একটি বৈঠক হয়েছে এই মনোনয়ন প্রার্থীদের সাথে। তারা যেটি বলেছেন সেখানে তারা এটি জানিয়েছেন যে আসলে অনেক প্রার্থী এখানে নতুন রয়েছে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, তো তাদেরকে আসলে নির্বাচনী বিভিন্ন ধরনের দিক নির্দেশনা এই স্থায়ী কমিটি থেকে দেওয়া হচ্ছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দিচ্ছেন, যাতে নির্বাচনকে কেন্দ্র করে তাদের শিষ্টাচার এবং তাদের নিজস্ব যেই সুরক্ষা এবং সেই সাথে জনগণের কাছে নিজেদেরকে প্রেজেন্ট করার যে বিষয়টি, সব কিছু মিলেই আসলে এই দিক নির্দেশনামূলক একটি পাঠশালা তাদের নেওয়া হচ্ছে। এবং সেখানে কিন্তু বিএনপির যেই ভবিষ্যৎ পরিকল্পনা 31 দফা পাঠশালা যে কর্মসূচি, সেটির বিষয়ে আসলে ধারণা দেওয়া হচ্ছে। সেখানে আসলে কিভাবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং বিভিন্ন ধরনের যে কার্ডের ব্যবস্থা রয়েছে সেগুলো আসলে কিভাবে জনগণকে বোঝাবে এবং বিএনপির পক্ষে আসলে ধানের শীষের পক্ষে আসলে ভোট চাইবে, সেই বিষয়গুলো আসলে
এই 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে তাদেরকে কাউন্সিলিং করা হচ্ছে। আর একটু কথা বলে রাখি, এখানে স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন হাফিজও কিন্তু বলেছেন যে জোট যে শরিকরা রয়েছে তাদের সাথেও কিন্তু পাশাপাশি স্থায়ী কমিটির বৈঠক চলছে এবং সেই বৈঠকের মাধ্যমে যেটি আলোচনা হলো সেখানে আমরা যেটি জানতে পেরেছি যে আগামীকাল শুক্রবারের মধ্যে আসলে এই জোটদের সাথে একটি বৈঠক হবে আগামীকাল বেলা 3টার পরে এবং সেখানে আসলে চূড়ান্ত একটি সিদ্ধান্ত হবে এবং এরপরে হয়তো সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে বাকি 28টি আসনের মধ্যে আসলে জোট শরিকদের সাথে কয়টি আসন ভাগাভাগি করছে বিএনপি। তো আসলে মূলত এখন এই মুহূর্তে গুলশান কার্যালয়ের সামনে থেকে এটি হচ্ছে তথ্য। তানিয়া, ধন্যবাদ মাহিলা। নিশ্চয়ই আরও তথ্য আপনার হাতে এসে পৌঁছলে আমরা সংযুক্ত হব আবার আপনার সাথে। দর্শক, সহকর্মী মাহিলা ইসলাম ছিলেন আমাদের সাথে এতক্ষণ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসির, মোহাম্মদ আলী আরাফাত সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এই পরোয়ানা জারি করা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর রেজিস্ট্রারের কাছে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। এছাড়াও যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হচ্ছেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। 24 জুলাই আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগে বর্তমানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ডিজিএফআইয়ের জেআইসি সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিক ও 11 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেবেন। গুম ও নির্যাতনের এই মামলায় রবিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেফতার 3 জন সেনা কর্মকর্তাকে। বাকি আসামিরা পলাতক আছেন। আসামিদের বিরুদ্ধে এই মামলায় 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। গত 7 ডিসেম্বর অভিযোগ গঠনের উপর শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে জেআইসি সেলে সরকার বিরোধী ঘরানার লোকদের তুলে নিয়ে গুম নির্যাতনের ভয়াবহ বর্ণনা তুলে ধরেন তিনি। এছাড়া আজ ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলের 6 জন হত্যা মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন ও ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের আজ শেষ কার্যদিবস। এ উপলক্ষে আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্র যতদিন মূল্যবোধ থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে। তিনি বলেন, সংবিধান বাতিল নয়, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংবিধানের সাথে জবাবদিহিতার সম্পর্ক প্রতিষ্ঠা করা। সংবর্ধনায় প্রধান বিচারপতি এ বক্তব্য দিয়েছেন বলে সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসরুজ্জামান। আগামী 27 ডিসেম্বর অবসর গ্রহণের কথা থাকলেও আজই আপিল বিভাগে প্রধান বিচারপতির শেষ কার্যদিবস। আমাদের অন্যতম লক্ষ্য, ওনার বক্তব্যের অন্যতম মূল মুদ্রা কথা হলো এই সংবিধান আমাদের মূল ভিত্তি। এই সংবিধানকে কেন্দ্র করেই আমাদের এগিয়ে যেতে হবে। এই সংবিধানকে কেন্দ্র করেই আমরা আমাদের মূল্যায়ন করব, সংযোজন, বিয়োজন, সংশোধন এই সংবিধানকে আবদ্ধ করেই। উনি বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগকে আরও বেশি অ্যাক্টিভলি গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষার্থে ভূমিকা রাখতে হবে। উনি বলেছেন, এই ভূমিকা রাখতে গেলে শুধুমাত্র বিচারকরা না, বারের ভূমিকা অনবদ্য। উইদাউট এ গ্রেট বার। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থান অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টার হাদির চিকিৎসা কার্যক্রম ও শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। এর আগে হাসপাতালে হাদিকে দেখতে যান তিনি। ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এদিকে প্রধান উপদেষ্টা দেশের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে ওসমান হাদির মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। রাজধানীর হাজারীবাগের জিকাতলার একটি হোস্টেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ। নিহত ওই নারীর নাম জান্নাত আরা রুমি। তিনি ধানমন্ডি শাখা এনসিপির নেত্রী। জিকাতলা সরকারি স্টাফ কোয়ার্টারগুলোর উল্টো দিকে ওই নারী হোস্টেলে থাকতেন জান্নাত। বৃহস্পতিবার সকালে 5তলা ভবনের 5ম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাজারীবাগ থানা পুলিশ বলছে, জাতীয় জরুরি সেবা নম্বর
999-এ ফোন করে হোস্টেল কর্তৃপক্ষ পুলিশকে এই বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঢাকা থেকে সিলেটগামী একটি মাল বোঝাই ট্রাক ডাকাতির কবলে পড়ে নরসিংদীতে। পরে সেই ট্রাক উদ্ধার হয় ঢাকার কেরানীগঞ্জে। পুলিশের জব্দ তালিকা হয়, সাক্ষীও থাকেন, কিন্তু বিস্ময়করভাবে পুলিশের হেফাজত থেকেই গভীর রাতে ট্রাকটি আবার উধাও হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে কিভাবে ঘটে এই ঘটনা? দায়িত্বে অবহেলা নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো যোগসাজশ? সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও কেন ধরা পড়েনি কেউ? ডাকাতি ট্রাক উদ্ধার হলেও থেকে যায় অনেক প্রশ্ন। মোহাম্মদ ফরিদের ছবিতে সবুজ মাহমুদের অনুসন্ধান। 8 ডিসেম্বর 2025 রাত আনুমানিক 1:45 ঢাকা থেকে লোহার অ্যাঙ্গেল ফ্ল্যাট বার নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল ঢাকা মেট্রো ট 117107 ট্রাকটি। নরসিংদীর মাধবদী থানার পৌলানপুর এলাকায় পৌঁছলে ডাকাতের কবলে পড়ে এটি। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ট্রাকের ড্রাইভার ও তার সহযোগীকে ডাকাত দল ট্রাক নিয়ে ঢাকার দিকে চলে যায়। মাইকের ভিতরে আমার ড্রাইভার আর হেল্পার উঠাইছে, উঠাইয়া তারা হাত পা বাইন্দা লাইছে, মুখ বাঁধছে, বাইন্দা নিয়ে ইটা খোলার সামনে নিয়ে তারা দুজনে ফালাই দিয়া তারা গাড়ি লইয়া চলে গেছে। মাল নিয়ে গেল, গাড়ি নিয়ে গেল। এখন আমি এই যে মালালায় চাপ দিলে আমি কইতে দিব মাল স্যার। মাল ছিল প্রায় 18-17 লাখ টাকার মতো। 8 ডিসেম্বর বিকেল 2:56 ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর মদিনা মসজিদ রোডে ডাকাতি হওয়া ট্রাকটি প্রবেশ করে। একটি খালি প্লটে ট্রাকটিকে পার্কিং করা হচ্ছে। এই কাজে যারা সহযোগিতা করছে তারাও ডাকাত দলের সদস্য বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাকটি পার্ক করে পাশের এক সুপার শপ থেকে পানি কিনে চক্রের একজন। আচ্ছা, যারা ভিডিওটা দেখেন অবশ্যই সুভক সোগ নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভ করে জানায় যে এই ট্রাকের কোনো মালিকানা পাওয়া যাচ্ছে না। ফেসবুকে লাইভ করে বলছি যেন যার মালামালটা হারানো গেছে উনি জানি আমার মেসেঞ্জারে যোগাযোগ করতে পারে, কন্ট্যাক্ট নাম্বার দিতে পারে। পরে এলাকাবাসী 999-এ কল করে। 1:30টার দিকে মনে হয় কেরানীগঞ্জ থানা পুলিশ আসার পরে গাড়িটা সিজ করার পরে যে মালটা ট্রাক সহকারে সিজ করার পরে দুজনের স্বাক্ষর নিয়ে তারা হলো একটা পুলিশকে নাকি রেখে যায়। ক্রাইম তাৎক্ষণিকভাবে করে ফেলছে, কিন্তু এটার যে ক্রেতা, এটা বাজার তো তারা ওইভাবে সৃষ্টি করে নাই বা পায় না। দরদাম করতেছিল যে আমরা এই টাকা এটা বিক্রি করবো বা কে নিবে না, এটা দরদাম করতেছিল। 9 ডিসেম্বর পার হয়ে 10 ডিসেম্বর রাত 12:30 আটিবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম আসে ট্রাকটির কাছে, সাথে তার ফোর্স। ঘুরে ঘুরে ট্রাকটি পর্যবেক্ষণ করে পুলিশ। ভিড় করে উৎসুক এলাকাবাসী। এর মধ্যে এই ব্যক্তির নাম নাজির হোসেন। তিনি পাশের বাড়ির মালিক। তার উদ্যোগেই পুলিশকে বিষয়টি জানানো হয়। সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম ট্রাক সম্পর্কে তার ঊর্ধ্বতনকে জানান। এরপর একটি জব্দ তালিকা তৈরি করে এসআই জহিরুল ইসলাম। সেখানে সাক্ষী হিসেবে সই করেন নাজির হোসেন। রাত গভীর হয়। এলাকাবাসী যে যার মতো বাসায় চলে যায়। রাত 1:27 এমন সময় দৃশ্যপটে হাজির কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম। তিনিও ট্রাকটি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। প্রায় 17 মিনিট পর ওসি সাইফুল ইসলাম ঘটনাস্থল ত্যাগ করে। ট্রাকটি তখনও একই অবস্থানে। এর মধ্যে ট্রাক মালিককে কেরানীগঞ্জ থানা পুলিশ ফোন করে জানায় তাদের ট্রাক পাওয়া গেছে। দারোগায় ফোন দিয়েছে যে আপনাদের গাড়ি পাওয়া গেছে, আপনারা দ্রুত লোক পাঠান। তাহলে আমি বললাম স্যার আমি তো মাধবদী থানায় আছি, আমি রাস্তার মতো, আমার ছোটো ভাই আছে, ওই আর আবার ঢাকা মেডিকেল ছিল। ওরা 12 থেকে হয়তো 15 মিনিট লাগছে যাইতে। রাত 2:07 ট্রাকের সামনে শুধু একটি কুকুর ছাড়া কেউ নেই। একটু পর এলাকার নাইট গার্ডকে পাশে বসে থাকতে দেখা যায়। 3 মিনিট পর একটি সাদা প্রাইভেট কার আসে ট্রাকটির কাছে। একজন নেমেই ট্রাকের ড্রাইভারের আসনে বসে। আরেকজন কথা বলা শুরু করে নাইট গার্ডের সাথে। পরনে অ্যাপ্রন, হাতে ওয়াকিটকি। এরপর আরও একজন নেমে এসে গার্ডের সাথে কথা বলে ব্যস্ত রাখে। অন্যদিকে ট্রাক নিয়ে চলে যায় অন্যজন। তারপর গার্ডের সাথে কথা বলতে বলতে চলে যায় সেই সাদা রঙের গাড়িটিও। গাড়ি লিয়ে যাই। আমি বলছি যে যারা আমার ধুয়ে গেছে তাদের কাছে একটু কথা বলেন। এই তাদেরকে ফোনও দিছি, তারা কথা বলে না, মোবাইলটা ধরে হালাই দিছে। রাত 3টা আবারও পুলিশ আসে ঘটনাস্থলে, সাথে সেই নাইট গার্ড। ততক্ষণে ট্রাক উধাও। পুলিশের খোঁজার ধরন দেখে মনে হচ্ছে ট্রাকটি পাশেই কোথাও লুকানো আছে। একজন দেখিয়ে দিলেন এখানে সিসি ক্যামেরা আছে।
এবার পুলিশ মালিক পক্ষকে ফোন করে জানায় তাদের ট্রাক আবারও চুরি হয়ে গেছে। রাত 3টা 8 মিনিটে ট্রাকের খোঁজে আসেন মানিক ও আব্দুর রহমান। বসিলাবির যায় ফোন দিছি, ফোন দেওয়ার পরে হাই কইতাছে গাড়ি তো বিশ্বাস হয় না, আমরাও বিশ্বাসী তোমরাও বিশ্বাস। আমার বন্ধু কইছে ওই ফোন দিয়া যে আমরা কই বিশ্রাম, আমরা তো এই জায়গায় কিছু চিনি না। মালিক পক্ষের প্রশ্ন, ডাকাতি হওয়া একটি ট্রাক পুলিশ খুঁজে পেল, জব্দ তালিকা হলো, পুলিশ হেফাজত থেকে আবার কিভাবে চুরি হয়। এই কেরানীগঞ্জ থেকে যে গাড়িটা পুলিশের কাছে বুঝাই দেওয়ার পরও এলাকাবাসীতে সাক্ষী সুক্ষী সব নিয়ে জব্দ করলো গাড়িটা। এই জব্দ গাড়িটা কেন নিয়ে, কিভাবে নিয়ে গেল? ট্রাক পাওয়ার পর পুলিশের করা জব্দ তালিকায় স্বাক্ষর করেছিলেন নাজির হোসেন। তার আক্ষেপ একই রকম। কেরানীগঞ্জে ট্রাক খুঁজে পাওয়ার বিষয়টি সম্পর্কে নরসিংদী পুলিশ কি জানে? কেরানীগঞ্জ পুলিশ এটাকে পাওয়ার পরে এর মধ্যে কাকতালীয়ভাবে সরি টু সে আবার ডাকাতি আবার ডাকাতি হয়ে গেছে, এরকম একটা বিষয় উঠে আসে। জব্দ তালিকা যেহেতু আমি পাইনি, আমি তো এটা বলতে পারবো না। এরকম শোনা যাচ্ছে যে জব্দ তারা করছিল বা করে নাই, এরকম একটা কিছু, কিন্তু তারা সংবাদ পেয়ে এখানে গেছে। ট্রাকটি সম্পর্কে জানতে আটিবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহিরুল ইসলামের মুখোমুখি ৭১ অনুসন্ধান। আমি আসেন, আমি আপনার সাথে আমার সিনিয়র স্যারদের সাথে কথা বলে আমি থানায় যাব। আপনি এটার ব্যাখ্যা দিবেন না? আপনারা এখানে অবশ্যই দিব, অবশ্যই আপনাদের কাছ থেকে ট্রাকটা কিভাবে চলবে? আন্ডার ইনভেস্টিগেশন কোনো বিষয় আমরা বলতে পারি না। আপনি এই বিষয়ে কথা না বললে আমরা কার কাছে যাই কথা? কিন্তু তিনি কোনো কথাই বলতে চাইলেন না। কিভাবে পুলিশ হেফাজত থেকে ট্রাকটি আবার চুরি হলো সেই প্রশ্ন তিনি এড়িয়ে গেলেন। আমি ফোন দিচ্ছি আপনাকে, বলতেছি। এবার কেরানীগঞ্জ মডেল থানায় ৭১ অনুসন্ধান। সেখানে গিয়ে কথা হলো অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে। তিনি নাকি কিছুই জানেন না। ফোন করেছে, জব্দ করছে। হ্যাঁ, তাহলে আমি একটু ডিটেইলস জানি। আপনি আমাকে 2 দিন সময় দেন, 2 দিন পরে আপনি আসেন। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা 2 দিন সময় নিক, আমরা আমাদের অনুসন্ধান চালিয়ে যাই। নরসিংদী পুলিশ অবশ্য একটা প্রত্যাশার কথা জানালেন। আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু এখনো পিক করা যায় না এবং খুব শীঘ্রই একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে বলে আমি আশা করতেছি। টিম ৭১ যখন অনুসন্ধান শুরু করে, কেরানীগঞ্জ পুলিশের সংশ্লিষ্টতা খুঁজে পায়, ঠিক সেই দিন রাতেই একটি খবর এলো, ডাকাতি হওয়া ট্রাকটি খুঁজে পাওয়া গেছে। আটিবাজার আইসি যখন জানাইছে যে এখানে একটা বেওয়ারিশ ট্রাক পড়ে আছে, আমি গিয়ে ট্রাকটা দেখে তারে বললাম যে নিয়ে আসছে, এইভাবে কাস্টডিতে হেফাজতে নিয়ে রাখো। এরপরে সে হেফাজতে নেওয়ার জন্য যে ড্রাইভার খুঁজতে গেছে, এখান দিয়ে ট্রাক আবার স্টার্ট করে চলে গেছে। এরপরে আবার পাওয়া গেল মোহাম্মদপুরে। ডাকাতি হওয়া ট্রাক শেষ পর্যন্ত উদ্ধার হলেও পুরো ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন থেকেই যায়, পুলিশের জিম্মায় থাকা একটি ট্রাক কিভাবে আবার উধাও হয়ে যায়? দায়িত্বে অবহেলা নাকি এর আড়ালে ছিল কোনো অদৃশ্য হাত? তার স্পষ্ট জবাব এখনো মেলেনি। প্রতিটি ঘটনার সাথে তো এভাবে ক্যামেরার চোখ থাকবে না, তখন কি হবে? সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। দর্শক, জিআইসি সেলে গুম হত্যার দায় শেখ হাসিনা সহ 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচারের আদেশ দিয়েছে আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। আমরা এই বিষয়ে তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানব। মাইনুল, আদালতের যে আদেশ সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন বিস্তারিত। আওয়ামী লীগ শাসন আমলে বিরোধী দলের মানুষকে মূলত রাজনীতি থেকে দূরে রাখতে বা সরকারের জন্য যাদেরকে হুমকি মনে করা হতো তাদেরকে গুম করে রাখার অভিযোগ ছিল, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার যখন আসে, এরকম কিন্তু বেশ কয়েকটি আয়নাঘরের সন্ধান পাওয়া যায় এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়। তারই পরে কিন্তু আমরা দেখেছি যে গুমের অভিযোগগুলো ছিল সেগুলো কিন্তু বিচার শুরুর জন্য ট্রাইব্যুনালে কিন্তু বেশ কয়েকটি অভিযোগ আসে। সেই অভিযোগের প্রেক্ষিতে আসামি করা হয়, মোট 2টি গুমের মামলা হয় এবং একটা ছিল জেআইসি সেলে গুমের মামলা এবং টিএফআই সেলে গুমের মামলা। টিএফআই সেলের গুমের মামলাটি বা টিএফআই সেল ছিল র্যাব দ্বারা পরিচালিত, অপরদিকে জেআইসি সেলের যে গুমের মামলাটি এটি ছিল মূলত ডিজিএফআই দ্বারা পরিচালিত। এবং এই মামলায় কিন্তু আজকে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় আসামি শেখ হাসিনা, তারেক সিদ্দিক সহ 11 সেনা কর্মকর্তা, অর্থাৎ মোট 13 জন এই মামলার আসামি। এবং 13 জনের বিরুদ্ধে যে অভিযোগ, তারা যে আওয়ামী লীগের শাসন আমলে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন তাদেরকে গুম করতেন এবং এই গুম করার জন্য তারা বিভিন্ন বাহিনীর ব্যবহার করতেন এবং অবশেষে জেআইসি সেলে নিয়ে তাদেরকে আটকে রাখতেন বছর পর বছর। এবং 5 আগস্টের পর কিন্তু আমরা দেখেছি যে এরকম অনেকেই কিন্তু যে এই আয়নাঘর বা এই জেআইসি সেল বা টিএফএ সেল এগুলোকে আয়নাঘর বলে, এই আয়নাঘর থেকে বেরিয়ে এসেছেন এবং তারা অভিযোগের বাদী হয়েছিলেন, অভিযোগ করেছিলেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু এই মামলাটি শুরু হয়। এবং
এই মামলা যে যারা আসামি রয়েছেন এর মধ্যে ডিজিএফ এর পরিচালক মহাপরিচালকরা রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আসামিদের নির্যাতন এবং গুম করে রাখা এবং আটকে রাখার অভিযোগ রয়েছে। এই সকল অভিযোগের ভিত্তিতে কিন্তু এই অভিযোগ গঠন হলো এবং অভিযোগ গঠনের পরবর্তীতে যে সাক্ষ্য গ্রহণ সেই সাক্ষ্য গ্রহণের পর্যায়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো পরবর্তী যে সাক্ষ্য গ্রহণ কবে হবে সে বিষয়টি ট্রাইব্যুনাল থেকে জানানো হবে। তবে এখন পর্যন্ত কিন্তু আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যার যে সকল বিষয়ে যা সম্পৃক্ততার বিষয়ে অভিযোগ রয়েছে সেই সকল বিষয়ে এখন ট্রাইব্যুনাল তাদেরকে পড়ে শোনাচ্ছেন এবং ট্রাইব্যুনাল পড়ে শোনানোর পর পরবর্তীতে যে সাক্ষ্য গ্রহণ সে বিষয়ে সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করবেন। অপরদিকে টিএফআই সেলের যে গুমের মামলাটি সেই মামলাটিও কিন্তু আগামী কয়েকদিন পরে কিন্তু সেই মামলাটির অভিযোগ গঠনের আদেশের জন্য অপেক্ষমান রয়েছে, অর্থাৎ সেই মামলাটিও বিচার শুরুর আদেশের জন্য অপেক্ষমান রয়েছে। অর্থাৎ সেই মামলায় যদি বিচার শুরু হয় গুমের যে দুটি মামলা টিএফআই ও জেএসি সেলের দুটি মামলারই কিন্তু বিচার শুরু হবে। এর আগে আমরা দেখেছি গতকালও কিন্তু গুম এবং হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে কিন্তু একটি ফর্মাল চার্জ কিন্তু দাখিল করা হয়েছে। সেখানে শতাধিক মানুষকে হত্যার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি জিয়াউল হাসানের প্রায় 500-এরও বেশি মানুষকে গুম হত্যার সম্পৃক্ততা পাওয়া গেছে কিন্তু প্রসিকিউশন কিন্তু আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ গুমের যে মামলাগুলো রয়েছে তার বিরুদ্ধে কিন্তু বেশ অগ্রগতি হয়েছে ট্রাইব্যুনালের বিচার কাজে। এর মধ্যে একটি আজকে অভিযোগ গঠন হয়ে গেল, অর্থাৎ বিচার শুরু হয়ে গেল। অপরে একটি মামলায় অভিযোগ গঠনের যে তারিখ হচ্ছিল 21 তারিখ এবং সেদিন জানা যাবে পরবর্তীতে কি হবে। এবং আরেকটি মামলা কিন্তু আমরা দেখেছি যে জিয়াউল হাসানের বিরুদ্ধে কিন্তু ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে। ধন্যবাদ মাইনুল মারুফ। নিশ্চয়ই ফিরবো আমরা যদি কোনো তথ্য আবারও আপনার হাতে এসে পৌঁছায়। দর্শক সহকর্মী মাইনুল মারুফ ছিলেন আমাদের সাথে এতক্ষণ। প্রতারণা এবং ভুয়া এজেন্সির মাধ্যমে রাশিয়াতে কাজের কথা বলে বিদেশে মানব পাচারকারী চক্রের মূল হোতাসহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে রাশিয়াতে কাজ দেওয়ার নামে দেশের বিভিন্ন জেলার বেকার তরুণদের টার্গেট করত SRM ওভারসিজ লিমিটেড নামে রিক্রুটিং চক্রটি। এজেন্সির সদস্যরা বিশ্বাস অর্জনের কৌশলে তাদের রাজি করাতো বিদেশে যাওয়ার জন্য। 6 থেকে 8 লাখ টাকার বিনিময়ে রাশিয়ায় পৌঁছলেও সেখানে তাদের বেতন কাটা, ভয়ভীতি ও নির্যাতনের শিকারের অভিযোগ করেন অসহায় জীবন নিয়ে ফেরা ভুক্তভোগীরা। আমাদের তদন্তকালে আমরা জানতে পেরেছি যে রাশিয়ান কোম্পানি সমস্ত খরচ নিজেরাই বহন করে, অর্থাৎ যিনি যাচ্ছেন তার কাছ থেকে তার কোনো অর্থ ব্যয় হওয়ার কথা নয়। কিন্তু প্রকৃতপক্ষে ভুক্তভোগীদের কাছ থেকে এই চক্র জনপ্রতি 6 থেকে 8 লক্ষ টাকা নিয়ে থাকে। কিন্তু এই সমস্ত টাকাটাই কিন্তু যে কোম্পানির সাথে তার কাজের চুক্তি সেই কোম্পানি দিয়েছে বলে আমাদের তদন্তে আমরা পেয়েছি। তথাপি ভুক্তভোগীদেরকে বিভিন্নভাবে শোষণ করে তাদেরকে টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেছে। আমরা কিছু টাকা জব্দ করেছি এবং এই মামলা সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত আমরা জব্দ করেছি, যেগুলো আমরা আসামি এবং আলামত সহ সংশ্লিষ্ট থানায় প্রেরণ করলে তদন্তকারী অফিসার পরবর্তীতে আরও বিস্তারিতভাবে তদন্ত করে উনি আইনগত ব্যবস্থা নেবেন। আশুলিয়া অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন PLC। অভিযানে 7 শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সকাল থেকে আশুলিয়ায় গুমাইল স্কুল রোড এলাকায় 3 কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নেতৃত্ব দেন আশুলিয়া জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মাহমুদ খাদিমউদ্দিন। এ সময় নিম্নমানের পাইপ, রাইজার চুলা জব্দ করা হয়। অভিযানে আশুলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলী সহ তিতাসের কারিগরি টিমের সদস্য সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রায় 700-র মতো বাসাবাড়ি আমরা অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে সমর্থ হয়েছি এবং এই কাজে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং সর্বতোভাবে আমাদের আশুলিয়া ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা জেলার জেলা প্রশাসক আমাদেরকে সহায়তা করছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল ইসলাম অনিক। জাহিদুল ইসলাম অনিক, এখন পর্যন্ত কয়টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং একই সাথে এলাকার মানুষ কি বলছেন এবং প্রশাসন আসলে এই অভিযান কতদিন চালিয়ে যাবে?
গোমাইল স্কুল রোডে। আপনাকে জানিয়ে রাখি আজ কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে আশুলিয়ার যে তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি শাখার যারা আছেন তারা কিন্তু পুরো 3 কিলোমিটার ব্যাপী এই এলাকায় কিন্তু তারা উচ্ছেদ অভিযান করছেন। এখানে যারা অবৈধ গ্যাস সংযোগ নিয়েছেন সেই গ্যাস সংযোগগুলো কিন্তু তারা বিচ্ছিন্ন করছেন। আমরা কিন্তু দেখেছি যে তারা বিভিন্ন বাসাবাড়ি থেকে কিন্তু তাদের যে চুলাগুলো রয়েছে সেই চুলা কিন্তু তারা জব্দ করেছেন এবং নিম্নমানের যে পাইপ সেই পাইপগুলো কিন্তু তারা তুলে নিয়ে এসেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমি যদি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা কিন্তু দেখেছি যে উচ্ছেদ অভিযানের সময় কিন্তু এখানে আমরা দেখেছি যে বিভিন্ন নিম্নমানের পানির পাইপ দিয়ে কিন্তু এখানকার অসাধু যারা গ্যাস সংযোগকারী আছেন তারা কিন্তু সেটি নিয়েছেন এবং সেগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে ইতিমধ্যে। তাছাড়া এই অভিযানটি আজকে বিকাল 5টা পর্যন্ত পরিচালনা করা হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আমরা কিন্তু দেখছি যে এখন পর্যন্ত আপনাকে যদি একটু দেখাই যে কি পরিমাণ পাইপ এখানে জব্দ করা হয়েছে, যেখানে কিন্তু পানির পাইপও কিন্তু দৃশ্যমান রয়েছে। তাছাড়া এই এলাকা প্রায় 700 বাড়িতে কিন্তু তারা এই অভিযান পরিচালনা করে আমরা যেটুকু জানতে পেরেছি যে তাদের এই অভিযান আরো দীর্ঘায়ু হবে। এই এলাকায় এই পর্যন্ত কিন্তু 2বার অভিযান হলো। এগুলো কিন্তু রাতের আধারে কিন্তু তারা এই সংযোগগুলো দিয়ে থাকে এবং সেটি কিন্তু তিতাস কর্তৃপক্ষ প্রতিবার ব্যবস্থা নেয়। এবার কিন্তু আমরা কিন্তু দেখেছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত আছেন। তারা কিন্তু যেমনটি আমি জানতে পেরেছি যে যারা এই সকল অসাধু ব্যবসায়ীর সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে একটি আইনানুগ ব্যবস্থা কিন্তু তারা প্রয়োগ করবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তা এই পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এই এখনো দুপুর চলছে, এখনো কিন্তু অভিযান চলমান রয়েছে। তারা কিন্তু যে সকল যারা এখানে অবৈধ পাইপগুলো স্থাপনা করেছে সেগুলো কিন্তু তারা উচ্ছেদ করছে। তানিয়া, জাহিদুল ইসলাম অনেক আপনার মাধ্যমে আমরা শুনছিলাম যে তিতাস যে অবৈধ গ্যাস সংযোগের যে অভিযান চালাচ্ছে তার সর্বশেষ খবর। ফিরব নিশ্চয়ই আবারও পরবর্তীতে। নীলফামারী জেলার 4টি সংসদীয় আসনে এবার মোট ভোটার 15,73,232 জন। এর মধ্যে নারী ভোটার 7,82,014 জন। পুরুষের পাশাপাশি নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে নারীদের মাঝেও। তারা চান নির্বাচিত সরকার হোক নারী বান্ধব। আশা প্রকাশ করেছেন নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি এবং আর্থসামাজিক উন্নয়ন করে দেশে স্থিতিশীলতা ফেরাতে সর্বোচ্চ জোর দেবে সরকার। বিজয় চক্রবর্তী কাজলের তথ্যছবিতে বিস্তারিত। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনী আমেজ বইছে নীলফামারীতেও। নারীর নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে এমন প্রার্থীকে ভোট দিতে চান এখানকার নারীরা। যারা নির্বাচিত হবে তারা যেন আমাদের নারীদের ক্ষমতায়নটাকে একটু দৃষ্টিগোচর করে। আমরা যাদেরকে ভোট দিব, যারা উত্তীর্ণ হবে, যে দলেই হোক না কেন, আমাদের ভবিষ্যৎটা যেন ভালো হয়। আর যে সরকারের গঠন হোক না কেন, আমরা মেয়েরা যদি নিরাপত্তায় থাকতে পারি। সরকার গঠন থাকা অবস্থায় অনেক নির্যাতিত হচ্ছে, আমরা চাই যে আমাদের নিরাপত্তাটাকে। তাদের প্রত্যাশা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, যাতে সুস্থ মতো ভোট হয়, ভালোভাবে থাকি, কোনো দিন অশান্তি হয় না দেশে। নারী হিসাবে একটু আমাদের আত্মমর্যাদা থাকে। আমরা যে কোম্পানিতে করি বা রাস্তাঘাটে যাওয়া আসা করি, আমাদের যাতে সুন্দরভাবে যাওয়া আসা চলাফেরা করতে পারি। দুর্নীতিমুক্ত একটি আলোকিত নীলফামারী চান এখানকার নারী ভোটাররা। ভোট কেন্দ্রে যায় আমি যেন আমার ভোট নিজে দিয়ে আসতে পারি, আমার ভোট যেন অন্য কেউ দিতে না। নির্বাচনটা চাই সুস্থভাবে, যেন ঝগড়া বিবাদ হয় না। আগামী নির্বাচিত সরকার নারী বান্ধব হবে এবং নারীর ক্ষমতায়ন, আর্থসামাজিক উন্নয়ন প্রত্যাশা করেন তারা। বিগত সরকারগুলো যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েও আসলে রক্ষা করতে পারেনি বা নারীর ক্ষমতায়ন বলতে যা বোঝাচ্ছিল সেগুলো আসলে আমার মনে হয় না সেগুলো পূরণ হয়েছে যথাযথভাবে। আমি চাই যে নতুন সরকার এসে যেন নতুন আঙ্গিকে সবকিছু গুছিয়ে নেয়। আমরা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারি, আমাদের অধিকারটুকু যেন ঠিক থাকে, বজায় থাকে। যেন এমন হয় যেন আমরা যেন দিনে রাতে যে কোনো সময় বের হলে কোনো আমরা বাধাগ্রস্ত না হই। জেলার 4টি সংসদীয় আসনে এবার মোট ভোটার 15,73,232 জন। এর মধ্যে নারী ভোটার 7,82,014 জন। নূর তাজমিন নীর, 71। একীভূত করার পর দুর্বল 5 ব্যাংকের গ্রাহকদের জটিলতা যেন আরও বাড়ল। সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কার্যক্রম শুরু করলেও এটি কিভাবে চলবে তার পূর্ণাঙ্গ নীতিমালা এখনো হয়নি। ব্যবসায়ীরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের এমন উদাসীনতায় অনেকে নতুন করে জটিলতায় পড়েছেন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটে আর্থিক সংকটে পড়ে প্রায় 20টি ব্যাংক। এগুলোর মধ্যে ইসলামী ঘরানার 5টিকে একীভূত করার অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। নতুন ব্যাংকের নাম দেওয়া হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। যদিও পূর্ণাঙ্গ নীতিমালা নেই, তবুও এই ব্যাংকের কার্যক্রম এখন সচল।
ব্যবসায়ীদের অভিযোগ তারপরও লেনদেন করা যাচ্ছে না, অনেক ব্যাংক এলসিও নিচ্ছে না। এই যে একটা ধাক্কা, এই ধাক্কাটা মানে সামাল দেওয়া আমাদের জন্য কিন্তু খুব কষ্ট হচ্ছে আর কি। আমাদের কাজকর্ম স্থবির বলা যায়। আমাদের যে এক্সপোর্ট ছিল, এক্সপোর্টের এগেনস্টে যে ধরনের ফ্যাসিলিটি আমাদের পাওয়ার কথা বাংলাদেশ ব্যাংকের হিসেবে যেটা আমরা পাচ্ছিলাম সেটাও কিন্তু অলমোস্ট বন্ধ হয়ে গেছে। তবে অর্থনীতিবিদরা বলছেন গ্রাহকদের সাময়িক ক্ষতি হলেও পূর্ণাঙ্গ নীতিমালার জন্য অপেক্ষা করা উচিত। তারা দীর্ঘমেয়াদী একটা অনিশ্চয়তা ছিলেন, সেই জায়গা থেকে একীভূত একটি প্রশাসন করার মাধ্যমে তাদের জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। গার্মেন্টস মালিকরা সুযোগ হিসেবে দেখতে পারেন, তবে তারা কোনো তড়িৎ সমাধান যেন প্রত্যাশা না করেন। রপ্তানিমুখী গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে কেন্দ্রীয় ব্যাংক দ্রুত নীতিমালা না করলে অনেকেই ব্যবসা হারাবেন। আসলে একদিন 2 দিনও অপেক্ষা করার মতো সময় আমাদের থাকে না, বিকজ এটা টাইম বাউন্ড বিজনেস। এবং একজন যদি না ব্যবসা করতে না পারে সেটা আরেকজনের কাছে চলে যায়, এক দেশ করতে না পারলে আরেক দেশে চলে যায়। আস্তে ধীরে কাজ করার জন্য যদি আমার ব্যবসা বন্ধ হয়ে যায়, 1 মাসের বেতনটা কি ব্যাংক নিবে নাকি বাংলাদেশ ব্যাংক দিবে না সরকার দিবে? আর বাংলাদেশ চেম্বারের সভাপতি বলছেন গ্রাহকদের জন্য এক্সিট পলিসি না রেখে ব্যাংক একীভূত করা ঠিক হয়নি। আমি তো মনে করি এটা একটা ভুল সিদ্ধান্তই, কারণ তাদের তো এক্সিটের একটা ব্যবস্থা করে দিতে হতো এবং সেই এক্সিটের তো ব্যবস্থা তারা সরকার তো করেনি। এটার একটা সেফগার্ড হওয়া উচিত, কারণ সরকারের উপর বেস করেই তো মানুষ বিনিয়োগ করেছে। বর্তমানে একীভূত ব্যাংকের সব শেয়ার মূল্যহীন করা হয়েছে, আর একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ 2 লাখ টাকা উত্তোলনের বিধান রাখা হয়েছে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। 2022 বিশ্বকাপে আজকের দিনে কাতারের লুসাইল স্টেডিয়ামে পর্দা উঠেছিল বিশ্বকাপ ফাইনালের। এবার সেই লুসাইল স্টেডিয়ামে আজ রাত 10টায় ফিফা আরব কাপের ফাইনালের মরক্কোর মুখোমুখি হবে জর্ডান। 2021 সালে নতুন সংস্করণে ফিফা কর্তৃক আয়োজিত হয় আরব ক্লাব। সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে 3-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে মরক্কো। এর আগে একবারই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল তারা। সেমিফাইনালে সৌদি আরবকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে জর্ডান। মরক্কো ও জর্ডানের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে মরক্কো। 2বারের মুখোমুখি লড়াইয়ে 2বারই জয় পেয়েছে আফ্রিকান জায়ান্ট। শেষবার জর্ডানকে 4-0 গোলে হারিয়েছিল তারা। তাই তো মরক্কোকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ নিতে চায় জর্ডান। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।